আজ আমি সাধু বাবার সাথে আমার একটি দারুণ কাহিনী শেয়ার করব। আমি অনুলিমা। আমার স্থায়ী ঠিকানা জলপাইগুড়ি জেলায়। আমার এই জলপাইগুড়িতে অনেক ওঝা এবং সাধু বাবা আছে, যারা মিথ্যা বলে টাকা হাতিয়ে নেয়। তাছাড়া ভৌগোলিক কারণে এ জলপাইগুড়িতে এরকম অনেক চিকিৎসার প্রচলন আছে। এসব ওঝা আসে আসাম থেকে। সবার যে কাজ হয় না তা কিন্তু নয়। আমার পাশের বাড়িতে চিকিৎসা নিয়ে একজন আজকে সুস্থ হয়ে গেছে, এরকম নজির চোখের সামনে আছে অবশ্য অহরহ। আর এজন্যই সাধুদের মাঝে অনেক অসাধুরা তাদের ব্যবসার বহর চালিয়ে যাচ্ছে নির্দ্বিধায়। আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 4 বছর, কিন্তু এখনো সন্তানের মুখ দেখতে পারলাম না। এজন্য অনেকেই কাঠখড় পুড়িয়েছে। আমার স্বামীর অনেক অর্থ ব্যয় হয়েছে, এরকম দেখে আমারও ভালো লাগছিল না। আমার স্বামী একরকম মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, না খেয়ে আমার চিকিৎসার পেছনে অর্থগুলো ব্যয় করছে। এটা আমারই ভালো লাগছিল না। ওই যে বললাম, পাশের বাড়ির এক মহিলা যে সাধু বাবার চিকিৎসা করে ভালো হয়েছে, তার কাছে পরামর্শ নিতে গেলাম। সে আমাকে বলল ভালো ফল পেয়েছে, তবে তুমি এর থেকেও ভালো করে কাছে যেতে পারো। আমি বললাম, বৌদি, আমার তো অনেক টাকা নেই যে এর চেয়ে ভালো কোনো চিকিৎসকের কাছে যাব। তবে আমাকে ভালো একটা পরামর্শ দিন, না হলে হয়তো স্বামীর বাড়িতে বেশি দিন টিকতে পারবো না। বৌদি এসব কথা বলার আগে আমাকে আর একটা কথা বলল, আচ্ছা, তোমার স্বামী আবার অপারগ নয় তো? আমি অবাক হয়ে বললাম, ভগবানের আশীর্বাদে আমার স্বামী অনেক ভালো, তার পারফরমেন্সও অনেক ভালো, এটা নিয়ে আমি খুব সন্তুষ্ট। তারপর বৌদি বলল, এই বাবার চিকিৎসা অনেক ভালো, তবে যখন উনি ডাকে তখনই যেতে হয়। এসব শুনে আমি বাড়িতে এসে চিন্তা করে দেখলাম আর দেরি করা যাবে না। পরের দিন সাধু বাবার কাছে গেলাম। অনেক সিরিয়াল শেষ করে বাবার দেখা মিলল। বাবা যখন আমাকে প্রশ্ন করলো কি সমস্যা, আমি বললাম সবকিছু। তারপর বলল, বিয়ে হওয়ার কতদিন হলো? বললাম 4 বছর কেটে গেল। বাবা বলল, তোর স্বামী কি লাগাতে পারে? আমি বললাম, হ্যাঁ পারে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি পরশুদিন তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে এসো। তারপর বাসায় এসে স্বামীর সাথে সবকিছু শেয়ার করলাম। করার পর বললাম যে পরশু তোমাকে যেতে হবে আমার সাথে। তারপর বাবার কথা মতো ওখানে গেলাম। সাধু বাবা আমার বরকে একটা বোতলে করে পানি দিল। ওটা খাওয়ার পানির সাথে মিশিয়ে খেতে বলল, আর আমার জন্য দিল কয়েকটা বড়ি। দেখে মনে হচ্ছিল দলা পাকানো লাড্ডুর মতো। এগুলো নাকি ঔষধ, দামও খুব কম, চিকিৎসাও নাকি ভালো। দূর দূরান্ত থেকে মানুষ আসে বাবার চিকিৎসা নিতে। কেউ নিয়ে আসে উপহার হিসেবে মুরগি, কেউ বা ছাগল। বাবা নাকি এগুলো খেতে খুবই ভালোবাসে। বাবার ওই ওষুধ খেয়ে রাতে শুতে গেলাম। আমি আমার ওষুধ খেয়ে শুলাম মাত্র, আমার কিছুই আর ভালো লাগছে না, শুধু খেলতে ইচ্ছে করছে। আমার স্বামী বেচারা সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে। কি যে পানি পড়ে দিয়েছে সাধু বাবা, সে সম্পর্কে বাবাই ভালো জানেন। কিন্তু আমার কেন জানি কিছুতেই না খেলে ভালো লাগছিল না। রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন আমি পাশের বাড়ির বৌদির কাছে গিয়ে ওষুধের গুণাগুণ সম্পর্কে বললাম। বৌদি বলল, তুমি বাবার কাছে যাও, বাবা এ সম্পর্কে তোমাকে ভালো পরামর্শ দিবে। তারপর আমি বাবার কাছে গেলাম। বাবা বলল, ঘরে হাঁস রাখবা, কালকে দিনের বেলা আমি তোমার বাড়িতে যাব, যে সময় ঘরে কেউ থাকতে পারবে না। ঘরে হয়তো শয়তান জায়গা পেতেছে। পরের দিন বাবা ঠিক দুপুরে আমার বাড়িতে আসলো অন্য বেশ ধরে। আমি তো প্রথমে চিনতেই পারিনি। যখন বললাম তখন বুঝলাম। বাবা এভাবে বলল যে, দেখো, আমি যদি আমার আসল রূপ ধরে বের হই, তাহলে কারো কথা শুনবো আর কাকে জারফুক করব? তুমিই বলো। আচ্ছা চলো, ঘরে চলো। তোমার স্বামী কোথায়? আমি বললাম, কাজে গেছে, এখনো ফেরেনি। তাহলে দুপুরে খেতে আসবে না? আমি বললাম, দুপুরের খাবার নিয়ে গেছে, একবারে সন্ধ্যায় বাসায় ফিরবে। বাবা বলল, তাহলে ঠিক আছে, তবে ঘরটা একটু দেখাই যাই। আসলে সমস্যাটা কোথায় তোমার, তাই না? আমি বললাম, অবশ্যই বাবা, আসুন, ঘরে আসুন। বাবা বলল, আমি কিন্তু এরকম কোনো মানুষের বাড়িতে সরজমিনে আসি না সাধারণত। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে এবং অসহায় মনে হয়েছে। তোমার সন্তান অবশ্যই হবে। তোমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তোমার ওষুধের জন্য তোমাকে আর যেতে হবে না কষ্ট করে। খবর দিলে আমি কারোর দ্বারা পাঠিয়ে দেব। এভাবে বলার পর বলল, এত দূর কেন, কাছে আসো। আচ্ছা বলো তো, আমার ওষুধ খাওয়ার পর তোমার কেমন লেগেছিল? আমি বললাম, বাবা, স্বামীকে খুব কাছে জড়িয়ে ধরেছি, কিন্তু সে ঘুমিয়ে গিয়েছিল।
এত সাহস করে যেহেতু সত্য কথা বলছো, তাহলে বুঝতে হবে তোমার স্বামীর সমস্যা আছে। এক কাজ করো, এখনো একটু ওষুধ খাও। বাবার কথা মতো খেলাম। খাওয়ার পরেই আমার ভিতরে কি যেন হলো। বাবা আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমি অজান্তেই বাবাকে জড়িয়ে ধরলাম। ইচ্ছে মতো খেলার পর বলল, থাকো মা, এভাবে 15 দিন চিকিৎসা নিতে হবে। কিছু সময় আমার খুব ভালো লাগলো। তারপর যখন ওষুধের ঘোর কেটে গেল, তারপর মনে হলো কেন, কি করলাম। তারপর আমি আবার বাবার কাছে 2 দিন যাইনি। দেখি বাবা তার একজন শিষ্যের দ্বারা আমার জন্য একটা চায়ের কাপে ওষুধ পাঠিয়েছে, আর শিষ্যের কাছে বলেছেন ওটা যেন রাতে না খেয়ে দিনের বেলা খাই। সেই মোতাবেক খেলাম। তারপর দেখলাম ভালো লাগছে। এভাবে 2 দিন আবার কেটে গেল। আমার আর ভালো লাগছে না। বাবার কাছে গেলাম, বললাম, বাবা আমার কাজ হবে তো? আমি কি মা হতে পারবো বাবা? বাবা বলল, অবশ্যই মা। আচ্ছা, তুমি ওই ঘরে গিয়ে বসো, আমি আসছি। 5 মিনিট বসে থাকার পর বাবা আমাকে একটা ওষুধ খাইয়ে দিয়ে আবার বলল, রাতের বেলা যখন চাঁদ উঠবে তখন আসবে। সাধু বাবা যে আমাকে রাতে যেতে বলল, কিন্তু আমি এত রাতে যাব কিভাবে? এটা নিয়ে সারাদিন আমার জল্পনা কল্পনা করতে লাগলাম। কোনো কাজও করতে পারলাম না। তারপর রাত 12টার দিকে বের হলাম। দেখি চাঁদ উঠে গেছে। আমাকে যেতে হবে নদীর ঘাটে। সে নদীর ঘাটে আমার আজকে ভাগ্য নিরূপণ হবে। আসলে কোন দিকে আমার ভাগ্য গড়াবে? আমার শাশুড়ি প্রতিদিন প্রায় খোঁটা দেয় এই সন্তান নেই তার জন্য। আমার বিশ্বাস ছিল এই গভীর রাতে বাবার কাছে গেলে অবশ্যই ভগবানের আশীর্বাদে আমার মনোবাসনা পূর্ণ হবে। এসব ভাবতে ভাবতে কাপড় জড়িয়ে হাঁটছিলাম। পথের মধ্যে খুব ভয় লাগছিল। এভাবে আমি চলে আসলাম নদীর ঘাটে। সাধু বাবা আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি চোখের পাতা বন্ধ করে থাকো। আমি এখানে যা কিছুই করি না কেন তোমার চোখ খোলার দরকার নেই। মা, আমি এতদিন যত মেয়েকে চিকিৎসা দিয়েছি তোমার মতো সুন্দর তো আর কাউকেই দেখিনি মা। তুমি যেন দেবী দুর্গা মায়ের মতো সুন্দর। তুমি এতদিন কোথায় ছিলে? আগে কেন তুমি আসোনি? এসব বলতে বলতে আমার মনে হতে লাগলো বাবা দেখতে লাগলো আমার আসলেই কি কারণে বাচ্চা হচ্ছে না। তারপর কি যে মন্ত্র পড়তে পড়তে ঝাড়ফুঁক শুরু করে দিল। এই ঝাড়ফুঁকের ঠেলায় নিজেকে আর শান্ত রাখতে পারলাম না। বললাম, বাবা আর কতক্ষণ? বাবা বললেন, কেবল তো শুরু করলাম মা। এত অধৈর্য হলে তো মন ভেঙে যাবে মা, তাই ধৈর্য ধরো। তারপর যতই সময় যাচ্ছে দেখছি বাবা শুধু মন্ত্র পড়ে আর ডাব খায়। এক সময় আমি আর সহ্য করতে না পেরে বাবাকে বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরলাম। বললাম, বাবা আমাকে সঠিক মন্ত্র পড়ে তুষ্ট করে দাও। আমি চাই না এই দুনিয়া। আপনি আমাকে আনন্দ দান করেন বাবা। তারপর বাবা সেই পার্থিব সুখের দিকে আমাকে ধাবিত করলো। বাবা এবার আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো আর বলল, আমি তোমার মতো সুশ্রী বালিকার সাথে আজ পর্যন্ত খেলতে পারিনি। তুমি আমাকে স্বর্গ দিয়েছো মা, তুমি উর্বশী। আমি বাবাকে বলে আবার চিৎকার দেওয়ার সাথে সাথে বাবা বলল, এরকম করো না। তারপর যা হলো তা বললে তোমরা বুঝবে না বন্ধুরা, সুখের কথা। আমি অনামিক, ছোট থেকে বড় হয়েছি বর্ধমানে। শৈশব, কৈশোর, স্টুডেন্ট লাইফ সবকিছুতেই বর্ধমান আমার এতটুকু জীবনে মিশে আছে। কিন্তু কর্মজীবনটা এমন হলো যে না পারছি কাজটাকে বাদ দিতে, না পারছি পরিবারের পাশে দাঁড়াতে। কারণ আমার চাকরির স্থানটা লাদাখে। সেই বাংলা অঞ্চল চাকরির সুবাদে চলে এলাম এই শীতের দেশে। কোথায় নাতিশীতোষ্ণ আবহাওয়া আর কোথায় ওইরকম বরফাচ্ছন্ন আবহাওয়া। যাই হোক, কয়েক মাস যাওয়ার পরে অবশ্য ভালোই লাগছে লাদাখে। নতুন পরিবেশে অনেকটাই মানিয়ে গিয়েছি আমি। পৃথিবীর ভূস্বর্গ নামটি তো আর এমনি এমনি মানুষ রাখেনি। যাই হোক বন্ধুরা, বাদ দেন এইসব, মূল গল্পে ফিরে যাই। আমি এখানে একটা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে কাজ করি। সিকিউরিটি জনিত সমস্যা থাকার কারণে নামটা বলতে পারছি না। এই সংস্থার মিটিং প্রায় প্রতিদিন থাকে কোনো না কোনো জায়গায়। যেসব সামাজিক সংগঠন আছে এখানে তাদের সাথে মিলে এই সংস্থায় কাজ করে চলেছে। যাই হোক, এই সংস্থার একটা মিটিং ছিল একদম পাকিস্তান বর্ডারের কাছের একটা গ্রামে। সেদিন আমাদের এই সংগঠনকে কেন্দ্র করে একটা হামলা হয়। কজন সাংবাদিকের কারণে প্রাণে বেঁচে যাই আমি। সেই সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন, ঈশ্বর ওনার মঙ্গল করুক। সেই সাংবাদিককে আমি পাশেই একটা হাসপাতালে ভর্তি করাই এবং প্রতিদিন তার কাছে যাওয়া আসা করতে থাকি। 3 দিনের মাথায় উনি পুরোপুরি ফিট হয়ে যান। যেদিন সুস্থ হলেন সেদিন ওনাকে আমি ফুলের শুভেচ্ছা জানাই। তারপর আমাদের পরিচয় হলো। মনে হতে লাগলো ওনার এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব। অথচ আমার কারণে ওনার অনেক অপূরণীয় ক্ষতি
হয়ে গেছে। তারপর একদিন ওনাকে আমাদের বাড়িতে দাওয়াত করে খাওয়াই। তিনি অনেক খুশি হয়ে আমাকে বলল, আমি হরিশ চৌধুরী, আপনার নামটা জানতে পারি? আমি বললাম, অফকোর্স, হোয়াই নট। বললাম, আমি অনামিকা সেন, জন্মস্থান বর্ধমান। আর আপনার কোথায়? উত্তরে বলল, শ্রীনগরে। শুনে আমার তো খুব ভয় লাগলো, কখন যে কি হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করছেন, এটা আপনার ঠিক হচ্ছে না মিস্টার হরিশ। তারপর উনি বলল, আমি সবসময় রিস্ক নিতেই ভালোবাসি। আমি আর কোনো কিছু না বলে ওনাকে বললাম, বেশ সাহসী মানুষ তো আপনি। তারপর ওনাকে বিদায় দিয়ে দিলাম। বিদায়ের সময় ওনাকে দেখে খুব মায়া হচ্ছিল, আবার গর্ববোধ হচ্ছিল। আসলে মানুষ এরকমই হওয়া উচিত। এরপর কয়েকবার দেখা এবং কথাতেই আমি ওনার প্রেমে পড়ে যাই। তারপর আবার বাসায় নিয়মিত আসা যাওয়া করতো সে। ওর চেহারা খুবই সুন্দর, আর আমরা বাঙালি নারীর সাধারণত শ্যামলা বরণ। ও যে আমাকে পছন্দ করেছে এটাই বা কম কিসের। আমি ওর সেই রূপ দেখে চুমি এঁকে দিতে চাই, আদর করতে চাই। কিন্তু হরিশ খুবই সৎ, সে চায় সবকিছু বিয়ের পর হবে। কিন্তু আমি ওর লাল ঠোঁট দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। চুমিটা এঁকেই দিলাম এবং নিজেকে ওর চোখের আড়াল করলাম। সে আমাকে খুঁজে বের করে আমায় চুমি এঁকে দিল। সাথে অনেক কিছু হলো। রাত্রে খুব ছটফটে কাটলো। পরদিন সে আমাকে বলল বিয়ে করার কথা। আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম, কারণ আমার পরিবার কিছুতেই একটা মুসলিম ছেলেকে মেনে নিবে না। সে তার পরিবারের অনুমতি নিয়ে বিয়ে করলো। তারপর আমি হরিশের পাশে স্থায়ীভাবে বসবাস করি। এখানকার মানুষগুলো অনেক ভালো। চারদিকের প্রকৃতির সৌন্দর্য যেমন সুন্দর, তেমনি এখানকার মানুষের মনও সুন্দর। মেয়ের এখনো 1 বছর হয়নি। এদিকে বিয়ের পর হরিশ খুব ব্যস্ত হয়ে পড়েছে। জানি সাংবাদিকতায় অনেক চাপ এবং ঝুঁকি। এরপরেও হরিশ একটু বেশি ঝুঁকি নিয়ে কাজ করে। দীর্ঘ 1 বছর পর একটা ঈদ আসে। সেই ঈদের দিন আমি ওকে কাজে যেতে নিষেধ করেছি। আমিও আমার চাকরি থেকে আগেই ছুটি নিয়েছি 1 সপ্তাহের। কিন্তু একদিনও আমি হরিশকে বাসায় পেলামই না। ঈদের আগের দিন আমি ওকে বললাম, তুমি যেখানেই থাকো কাজ ছেড়ে অন্তত ঈদের 4টা দিন চলে এসো, অনেক খুশি হব। প্লিজ চলে আসিও। সেও কথা দিল আসবে, কিন্তু আসলো না। আমাকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোনটা ধরিনি অভিমান করে। আরে তুমি আসতে পারবে না, তাহলে আমাকে কথা দিয়েছিলে কেন? আমি ওর হিসাব বাদ দিয়ে দিলাম। ওর ভাই নাসিম আমার ঘরে প্রতিদিন উঁকি মারে। আমার হাসি নাকি সুন্দর, চুলের স্টাইলটা নাকি বেশ জোশ। সেদিন রাগ করে আমি নাসিমকে ঘরে ডাকলাম। বললাম, কিরে নাসিম, আমাকে যদি দেখতেই হয় তাহলে ঘরে এসে দেখবি। উঁকি মারিস কেন এমন করে? উঁকি মারার সময় কেউ যদি দেখে ফেলে? যাই হোক, এমন রোগা হয়ে যাচ্ছিস কেন দিন দিন? না খেয়ে কেমন পাতলু হয়ে গেছিস, সেদিকে খেয়াল রাখিস। এসব বলে ওকে বললাম, তোমার দাদা যতদিন আসেনি তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে একটা ভালো ওষুধ খাওয়াবো, কেমন? তারপর নাসিম আমার কানের কাছে এসে বলল, ভাবিজি তুমি খুব আকর্ষণীয়। এটা শুনে আমি মনে মনে খুশি হলাম আর বললাম, তাই নাকি? তোমার দাদা তো এসব দেখে না, বলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। তারপর বললাম, দেবরজি তুমি তো দেখি বাংলা বলতে পারো, কোথায় শিখলে এসব? আজকে তোমার উঁকি মারার পরীক্ষা হবে, কেমন পারো সেটারই পরীক্ষা নেব, পাশ না করলে শাস্তি হবে কিন্তু। ও বলল, তাই নাকি ভাবি? মনের মিল থাকলে অনেক কিছুই হয়। আর মানুষের মনের মিল কি বয়স দেখে হয়? তাহলে তো অনেক উদাহরণ দিতে হয়। আমি বললাম, থাক, উদাহরণ দিতে হবে না, তোর দাদা আজ আসবে না, এখন তুই প্রক্সি দিবি, পারবি? নাসিম বলল, পারবো না মানে? তুমি কি সত্যি বলছো ভাবি? আমি তো প্রতিদিন তোমাকে স্বপ্নে লাগাই, সেটাই মনে হচ্ছে। তুমি আমাকে একটু চিমটি কেটে দাও তো, আমি কোথায় আছি। তারপর এসব ওর ন্যাকামি না দেখে সে উপরে উঠে গেল। তাতে আমার আকাঙ্ক্ষা বাড়তে থাকলো। ওর মেশিন দেখে আমি অবাক হয়ে গেলাম, অনেক বড় আর মোটা। তাই আমি মনে মনে খুশি হলাম। তারপর বললাম, দেবজি দেরি না করে তাড়াতাড়ি শুরু করো। তারপর অন্য কাজ। তারপর প্রায় 1.5 ঘন্টা ধরে খেলা চললো। আমি একদম হাঁপিয়ে উঠেছি। বুঝতে পারলাম ওর শক্তি আছে। এভাবে আমাদের খেলাগুলো চলতে থাকলো। সুযোগ হলে 2 দিনে 1 দিনে সে এখন অনুমতি ছাড়াই আমার রুমে আসে। পেছন দিক থেকে এসে জড়িয়ে ধরে। আমার এসব ভালোই লাগে, কিন্তু মানুষের আনাগোনা থাকার কারণে সবসময় কাজ হয় না। এভাবে আমার সম্পর্কটা গাঢ় হয় নাসিমের সাথে। তাই আমি আর আমার বরকে জ্বালাই না। ওর প্রতি আমার আর কোনো অভিমানও নেই। হরেশ সেরকম বাসায় না আসলে কি হবে? সাবস্টিটিউট হিসেবে একজন তো আছেই। এভাবেই আমার দিন কাটতে লাগলো। এখন আমি এখানকার আবহাওয়ার সাথে
একদম মানিয়ে নিয়েছি। আমি স্মৃতি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার বয়ফ্রেন্ড রাতুল, ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে। আমাদের সম্পর্কটা আমাদের ফ্যামিলিতে কেউ মেনে নিতে চায় না, তাই আমরা নিজে নিজে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। দুই পক্ষের অভিভাবকের অমতে আমরা লুকিয়ে বিয়ে করলাম এবং পরবর্তীকালে আমার বাবা মাকে না জানিয়ে বরের প্রচন্ড ইচ্ছার কারণে ওদের বাসায় গিয়ে উঠি। মন থেকে না হলেও তারা আমাকে কোনো রকমে মেনে নিল। শ্বশুর শাশুড়ির শত অবহেলার মাঝেও নিজেকে অসম্ভব সুখী মনে হতো, কেননা বর আমাকে প্রচন্ড ভালোবাসা ও আদর দিত। 1.5 বছরের মধ্যে আমার প্রথম সন্তানের জন্ম হয়। এর 1 বছর পর আমার বরের ভাই বোনদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে আমাদের আলাদা করে দেওয়া হয়। নিজেদের সংসার গুছিয়ে নিয়ে আমরা বেশ সুখেই দিন কাটাতে লাগলাম। তবে মাঝে মধ্যেই সবার সঙ্গে না থাকতে পারাতে কিছুটা কষ্ট পেতাম। যাই হোক, যে কথা তোমাদের শোনানোর জন্য আমার এই গল্প, সেটা হলো নতুন বাড়িতে আসার 2.5 বছরের মধ্যে একদিন আমার বাড়ির কাজের মেয়ে রূপসীর শরীর বেশ কিছুদিন থেকে খারাপ যাচ্ছে। কিছু খেতে পারছি না, শুধু বমি করতেছে। এই নিয়ে আমার একটু হটকা লাগা শুরু হলো। প্রচুর চিন্তায় পড়ে গেলাম, কিভাবে কি হলো। অবশেষে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল সে 4 মাসের অন্তঃসত্ত্বা। এটা শুনেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আর যথেষ্ট ঘাবড়ে গেলাম। এটা কি হলো? এই অবস্থায় কি করব কিছুই বুঝতে পারছি না। লোকে শুনলেই বা কি বলবে? লোক সমাজে মুখ দেখায় কি করে? ওর সাথে আমার বাড়ির মান সম্মানও ডুবে যাবে। তখন আমার বড় দেশে নেই। কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম, কিভাবে হলো, কার সাথে তোর সম্পর্ক? ও কোনো উত্তর দেয় না। ভাবলাম আমাদের দারোয়ান বা ড্রাইভারের সাথে সম্পর্ক হতে পারে। অনেক সময় ওকে একা রেখে আমরা সারাদিনের জন্য বাইরে থাকি, তখন হয়তো এ ঘটনা ঘটিয়েছে। যখন ওকে জেগে আবার জিজ্ঞাসা করলাম, সত্যি করে বল, নয়তো তোকে তোদের বাড়িতে পাঠিয়ে দেব। কথা শুনে ওর সাথে সাথে আমার পা ধরে বলল, আমাকে বাড়িতে পাঠাবেন না বৌদি। এই অবস্থায় দেখলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। গত 1 বছর সে বাড়িতেও যায়নি। বাড়িতে পাঠানোর কথা শুনে সে সত্যি কথা বলল যে আমার এই অবস্থা দাদা করেছে। আমি বললাম, কোন দাদা? সে এবার মুখ নামিয়ে মাথা নিচু করে অস্ফুট ভাবে বলল, রাতুল দাদা, মানে আপনার বর। ওর কথা শুনে আমার শরীর যেন জাগ হয়ে উঠল। আমি জড় বস্তুর মতো দাঁড়িয়ে রইলাম। এদিকে আস্তে আস্তে আমার পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। কোনো মতে নিজেকে সামলে রুমে এসে বসলাম। আমার এখনো ওর কথা বিশ্বাস হচ্ছে না। আমার কেন যেন মনে হলো ও সুবিধা আদায়ের জন্য আমার বরের উপর দোষ চাপাচ্ছে, কারণ ও দেখতে ভালো না। আমার বর যে চাকরি করেন, তার চারপাশে প্রচুর সুন্দরী মহিলা এবং চাকরির সুবাদে তাকে প্রচুর দেশ বিদেশে ভ্রমণ করতে হয়। এত সুযোগ থাকতে সে কেন একটা কাজের মেয়ের প্রতি আসক্ত হবে? এই অভিযোগ আমি কিছুতেই মেনে নিতে পারলাম না, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই। রূপসী তো অন্য কোনো ছেলের কথা বলল না, ও তো আমার বরের কথাই বলল। নিজেকে শান্ত করে বরকে ধিক্কার দিতে লাগলাম। ছি ছি, এমন কাজও কখনোই করতে পারে না। আমি থাকতে কাজের মেয়ের সাথে কেন? আমি কি কম সুন্দরী? এখনো কত পুরুষ আমাকে দেখলে রাতে ঠিক মতো ঘুমাতে পারে না। ওদের স্বপ্ন আমি যেন ওদের সাথে একবার খেলি, আর তাতেই ওরা মনে হয় স্বর্গ পেয়ে যাবে। বিশেষ করে আমি যখন নীল শাড়ি আর কালো ব্লাউজ পরি, তখন কত ছেলে যে আমার চোখ টিপতে তার ইয়েটা নেই। আমার কাছে অনেক ঠাকুরপো তো মুখের উপর বলেই ফেলে, বৌদি তোমার যে সাইজ, দেখলেই মাথা ঘুরে যায়। আমি ওদের কথায় কিছু মনে করি না। জানি ইয়ং ছেলেরা এমন মেয়ে দেখলে জিভ বের করবেই, এটাই স্বাভাবিক। এতে ওদের কোনো দোষ নেই। এটাই বিধাতার দেওয়া লুপ্ত আকর্ষণ। যখন ওকে আবার চিকিৎসা করালাম, তখন রূপসী একটার পর একটা ঘটনার বর্ণনা দিতে লাগলো, যা কিছু কিছু বর্ণনার সঙ্গে মিলে যেতে লাগলো। কারণ রাতে শোবার পর প্রায় আমার বর উঠে চলে যেত। বলতো ঘুম আসছে না, যাই একটু টিভি দেখি। আমার প্রায় মনে হতো 8-10 দিন পর বিদেশ থেকে এসেও তার টিভি দেখার নেশা যায়নি। এই কথায় কাজের মেয়ে বলল, সে রাতে উঠে এসে আমাকে নিয়ে মুভি দেখতো। বাইরে থেকে আনা সেসব মুভি দেখার পর তারা দুজনে এক হয়ে যেত। আমি যখন ছেলেকে নিয়ে স্কুলে থাকতাম, তখন তারা আমার বেডরুমে একসাথে খেলতো। আমাদের কিছুদিনের জন্য লন্ডন যাওয়া হয়েছিল। আমাকে ওর এক আত্মীয়র বাসায় রেখে এসেছিল। তখন ওরা অঘোষিত বর বউয়ের মতোই বাসায় থেকেছিল। এভাবে প্রায় ওরা একসঙ্গে থাকতো, যা আমি কখনো বুঝতেই পারিনি। মাঝে মধ্যে আমার বরের 2-একটা কাজ বা কথাবার্তায় একটু অন্যরকম মনে হতো, কিন্তু কোনোদিন এই চিন্তা আমার মনে আসে নাই
যে কাজের মেয়ের সাথে ওর সম্পর্ক। যাই হোক, আমি আমার পরিচিত ডাক্তারের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করি। এই ঘটনার কয়েকদিন পর আমার বর বিদেশ থেকে এসে কাজের মেয়েকে না দেখে জানতে চাইলো সে কোথায়। আমি যখন ওর কথা বললাম তখন সে এমন ভাব করলো যে কিছুই জানে না। ওকে দেখে খুব অস্থির মনে হলো। তার মধ্যে কোনো অপরাধবোধ বা লজ্জার প্রকাশ পেল না, কিন্তু তার এই পাপের জন্য সর্বোপরি কাজের মেয়েকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার এই অপরাধবোধ আজও আমাকে কষ্ট দেয়। এভাবে তার এত বড় পাপ আমার বুকের ভেতর পাথর চাপা দিয়ে রাখলাম আর বরকে রক্ষা করলাম। কাজের মেয়ে রূপসীকে সেবা যত্ন করে মাসখানেক পর তার বাড়ি পাঠিয়ে দিলাম, শুধু এই ভেবে যে আমার বর হয়তো একটা ভুল করে ফেলেছে। আস্তে আস্তে নিজের মনকে যখন একটু সামলে নিলাম তখনই আবারও এক কাহিনী। যদিও আমার বর এই ঘটনাটি অস্বীকার করেছিল, তবু ওর কথাবার্তায় এবং আচরণে আমি বুঝেছিলাম যে এটা ওর কাজ। এর পরেও অনেকগুলি কাজের মেয়ে ও মহিলা বদল করেছি, কারণ ওদের সবাই একটাই কমপ্লেন যে তাদের সাহেবের নজর ভালো না। আমি বাসায় না থাকলে তাদের বিরক্ত করে, রুমে ডাকে। এছাড়া প্রায় রাতে আমি ঘুমিয়ে গেলে ওদের কাছে চলে যায়। যারা একটু ভালো স্বভাবের তারা কাজ করবে না বলে চলে যেত। তাই ওর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাটা যতই ছিল, এখন তার চেয়ে বেশি ঘৃণা ও অসম্মান নিয়ে তার সঙ্গে সংসার করছি। এর কারণ শুধু আমার ছেলের মুখের দিকে চেয়ে আমি নিজেও এত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, যেন মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে চলে যাই, নিজেকে শেষ করি। আবার এটাও ভাবতে লাগলাম আমিও নিজেকে বিলিয়ে দেব, আমারও তো চাহিদা আছে। ও যখন বিদেশে থাকে তখন তো ঠিকই আমি একা থাকি, কিন্তু বরের প্রতি আগাধ ভালোবাসা আছে বলে কিছুই করি না। ধীরে ধীরে ওর সাথে মেলামেশা কমিয়ে দিলাম। এবার আমিও চোখে পড়লাম ড্রাইভারের প্রতি। প্রথম প্রথম ওকে মনের মধ্যে জায়গা দিতে সমস্যা হতে লাগলো, তবে যখন নিঃসঙ্গ রাতে একা একা থাকি তখন সবকিছু ভুলে যাই। সমুদ্রের প্রবল ঢেউ যেমন কাউকে পরোয়া করতে চায় না, যাকে সামনে পায় তাকেই স্রোতে ভাসিয়ে তলদেশে জায়গা করে দেয়, ঠিক তেমনই অবস্থা আমারও হয়। তাই আমিও বাধ্য হয়ে ড্রাইভার রমেশকে ডেকে নিয়ে খেলতে শুরু করলাম। প্রথমে ও না করলেও পরে রাজি হয়ে গেল। তারপর ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। আমিও মজা পেয়ে বললাম, আরো জোরে রমেশ, আরো জোরে, খুব জোরে জোরে চালাও। আজ থেকে আমি শুধু তোমার।